দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান তার জন্মের পর থেকে এতটা জটিল আর বহুমুখী সংকটে আর কখনো পড়েছে কিনা সন্দেহ আছে। একটি দুটি নয়, এই মুহূর্তে দেশটির ভেতরে আর বাইরে চারটি জটিল সমস্যা পাকিস্তানকে ঘিরে ধরেছে। সংকট এতটা তীব্র হচ্ছে 1971 সালের মতো দেশটির মানচিত্রের স্বরূপ পাল্টে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই 1948 সাল থেকে ফাইট করে আসলেও এই প্রথম বেলুচরা বড় আকারে শক্তির জানান দিতে পারছে। গত 2 মাসে উপর্যুপরি 48 বার পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তানের সীমানায় পাক বাহিনীর উপর আফগানি তালেবানদের হামলার বেগ বেড়েছে। এই দুই সংকটে শুধু পাকিস্তান নয়, তার বহুদিনের বন্ধু চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অদ্ভুত সমীকরণে যুক্তরাষ্ট্রের সহায়তা পেলেও রাশিয়া তালেবানদের সহায়তা করছে। এই দুই সমস্যার মধ্যে যে কাশ্মীর নিয়ে ভারতের সাথে এত লড়াই, সেই কাশ্মীরের লোকজন পাকিস্তানের অত্যাচারে এখন জর্জরিত। ভারতের অংশে যুক্ত হতে তারা শোডাউন করেছে। আবার ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সুফল পাওয়ার প্রত্যাশা ছিল দেশের, কিন্তু সেখানে এখন সৌদি আরবের সাথে করা চুক্তি বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। ইরান যখন সৌদি আরবের ঘাঁটিগুলো উড়িয়ে দিচ্ছে, তখন সেই হামলা সৌদি আরবের চেয়ে বেশি ভাবিয়ে তুলছে পাকিস্তানকে। কারণ চুক্তি শর্ত অনুযায়ী পাকিস্তানকে ইরান আক্রমণ করতে হতে পারে এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। যদি সেটি ঘটে, তাহলে অবস্থা এতটা গুরুতর হবে, মধ্যপ্রাচ্যের এই সংকট পাকিস্তানের নিজ ঘরে এসে ঢুকবে, বেড়ে যেতে পারে শিয়া সুন্নির সংঘাত। এত জটিল সমস্যাগুলোতে পাকিস্তানের পরিণতি কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান আয়তনের দিক থেকে দেশটির সবচেয়ে বড় প্রদেশ, যেটি মোট ভূখণ্ডের প্রায় 44%। তবে এত বড় প্রদেশে মাত্র 6% মানুষ বসবাস করে। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় কালাতের রাজ্য ওই বছরের 11ই আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু 1948 সালের 27শে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কালাত অবরোধ করে এবং খানের উপর চাপ সৃষ্টি করে একটি বিতর্কিত ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা সংযুক্তি চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়। বেলুচ জাতীয়তাবাদীরা এই সংযুক্তিকে একটি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা এবং অবৈধ জোরপূর্বক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে। বেলুচ নেতাদের অভিযোগ, অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলার শিকার। পাশাপাশি সম্পদ ও অধিকারের প্রশ্ন রয়েছে। অসন্তোষ, সোনা, হীরা, রূপা ও তামার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ তারা পায় না। ভূ রাজনৈতিক কারণেও পাকিস্তানের কাছে বেলুচিস্তানের গুরুত্ব অনেক। এটি হরমুজ প্রণালী এবং ভারত মহাসাগরের সংযোগ স্থলে অবস্থিত, যা পারস্য উপসাগরীয় জ্বালানি সরবরাহ লাইনের উপর সরাসরি নজরদারির সুযোগ দেয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্নের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মুকুটমণি হল $60 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। এই করিডোরের অন্তিম বিন্দু হলো বেলুচিস্তানের গদাদর বন্দর। গদাদরের মাধ্যমে চীন তার মালাক্কা প্রণালী নির্ভরতা কমিয়ে সরাসরি আরব সাগরে প্রবেশ করতে চায়, যা চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলুচ বিদ্রোহীরা মনে করে চীন ও পাঞ্জাব যৌথভাবে বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করছে। যদি বেলুচিস্তান স্বাধীন হয়, তবে সমগ্র সিপিসি প্রকল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং চীনের কয়েক দশক ধরে করা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্পূর্ণরূপে ভেস্তে যাবে। এদিকে চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাবলিক অব বেলুচিস্তান বা বেলুচিস্তান প্রজাতন্ত্রের নামে একটি বিবৃতি এবং চিঠি ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই চিঠিতে দাবি করা হয়, বেলুচ স্বাধীনতাকামী শক্তিগুলো সম্মিলিতভাবে বেলুচিস্তানের 85% ভূখণ্ডের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সাথে দাবি করা হয় যে এই নতুন স্বঘোষিত রাষ্ট্রটি নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত হিসেবে মা চুকাইন বেলুচানি, নিজস্ব মুদ্রা বেলুচি ফালুস এবং নিজস্ব স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই বিবৃতির সত্যতা প্রমাণ করতে পারেনি। এখনো পর্যন্ত বিশ্বের কোনো সার্বভৌম রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা এই দাবিকে কোনো প্রকার স্বীকৃতি দেয়নি। তবে পাকিস্তান সহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে, বেলুচিস্তানের পরিস্থিতি খুবই গুরুতর। পাকিস্তানের এই প্রদেশটিতে চলমান রক্তক্ষয়ী সংঘাতের তীব্রতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
18 জুলাই দ্য বেলুচিস্তান পোস্টে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ চলতি মাসের প্রথম 2 সপ্তাহে পাক সেনাদের উপর 48টি আক্রমণ করেছে, যেখানে 40 জন পাক সেনা মারা গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে দেখা যাচ্ছে 2025 সালটি ছিল বিগত এক দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে সহিংস এবং প্রাণঘাতী বছর। কেবল 2025 সালে বেলুচিস্তানে অন্তত 254টি বড় ধরনের সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে, যা 2024 সালের তুলনায় 26% বেশি। সবশেষ 18 জুলাই সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িতে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। সংগঠনটির দাবি, মাস্তুং জেলায় সামরিক সদস্যদের বহনকারী গাড়িতে হামলায় 45 জনের বেশি সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা সামরিক বহরে হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। বেলুচিস্তানকে নিজের মানচিত্রে ধরে রাখতে পাকিস্তান যখন ব্যস্ত, তার মধ্যে পুরাতন একটি উপদ্রব নতুন রূপে দেখা দিয়েছে দেশটির জন্য। পাকিস্তানের কাশ্মীর অংশ, যা আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর বা এজেকে নামে পরিচিত, সেখানে এখন নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলছে। এই অস্থিরতার মূল কারণ হলো আজাদ কাশ্মীরের সাধারণ জনগণ পাকিস্তানের শাসন প্রত্যাখ্যান করে ভারতের সাথে একীভূত হতে চায়। পাকিস্তানের বিশ্লেষকেরা মনে করেন, এই আন্দোলনের ভিত্তি কোনো দেশপ্রেম বা ভারতের সাথে সংযুক্তির অনুভূতি নয়, বরং এটি হলো বহু বছরের অর্থনৈতিক শোষণ এবং স্বায়ত্তশাসন হরণের বিরুদ্ধে স্থানীয় জনগণের একটি দীর্ঘমেয়াদী স্বতঃস্ফূর্ত নাগরিক অধিকারের সংগ্রাম। পাকিস্তান গত কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। আটা, চিনি এবং জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের জনগণ পাকিস্তানের মূলধারার রাজনীতি বা সংবিধানে পূর্ণ অধিকার পান না। তা সত্ত্বেও বেশি কর দিতে হচ্ছে গিলগিট বালতিস্তানের লোকজনকে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টে প্রায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে আসে। অভ্যন্তরীণ এই দুই সংকটের সাথে পাকিস্তানের জন্য ভূরাজনৈতিক ক্ষেত্রে আরো দুটি জটিল সমস্যা আছে। এর একটি হলো আফগানিস্তানের সাথে যুদ্ধ। একসময় যে তালেবানকে পাকিস্তান পেলে পুষে বড় করেছিল, সেই তালেবানরা পাকিস্তানের একের পর এক হামলা চালাচ্ছে। জুলাইয়ের শুরুতে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে ড্রোন হামলা চালায় আফগান তালেবান। এর ঠিক দুদিন আগে আফগানিস্তানের পাংতিয়া ও কুন্নার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। অথচ 2021 সালের আগস্টে কাবুলের পতনের পর আফগান তালেবানের পুনরায় ক্ষমতা আসাকে পাকিস্তান প্রাথমিকভাবে নিজেদের এক বিশাল কৌশলগত বিজয় হিসেবে উদযাপন করেছিল। মাত্র 5 বছরের ব্যবধানে সেই উচ্ছ্বাস হারিয়ে গেছে বড় ধরনের সামরিক সংঘাতে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত বছরের অক্টোবর-মার্চ থেকেই সংঘাত চলছিল, তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে গত 27শে ফেব্রুয়ারি আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে শুরু করে অপারেশন গজব-লিল হক। পাকিস্তান ও আফগানিস্তানের চলমান এই সংঘাতের একদম কেন্দ্রে রয়েছে পাকিস্তানি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপি বর্তমানে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের আগুনে সবসময় ঘি ঢেলে যাচ্ছে ঐতিহাসিক ডুরাল্ড লাইন বিতর্ক। 1893 সালে ব্রিটিশদের টানা 1622 মাইলের এই সীমান্ত রেখাকে আফগানিস্তান কখনোই স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি। 2025 সালে পাকিস্তান থেকে 10 লাখের বেশি আফগান শরণার্থীকে জোরপূর্বক বহিষ্কারের ঘটনা তালেবান সরকারকে চরম ক্ষুব্ধ করেছে। এই যুদ্ধে অস্বস্তিকর অবস্থায় রয়েছে চীন। বেইজিং এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় মরিয়া হয়ে আছে, কারণ তাদের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং এর অংশ $65 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সফলতা এই দুই দেশের স্থিতিশীলতার উপর নিবিড়ভাবে নির্ভরশীল। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা চীনের দোরগোড়ায় চরমপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বাড়িয়ে দিতে পারে, যা দেশটির জিয়াংজিয়াং প্রদেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই আশঙ্কা থেকে গত এপ্রিলে চীনের উরুমকিতে বেইজিং এর মধ্যস্থতায় পাকিস্তান ও তালেবান প্রতিনিধিদের মধ্যে একটি গোপন আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা প্রমাণ করে চীনের সেই শান্তি প্রয়াস আক্ষরিক অর্থে
মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে বৈশ্বিক অন্যদের প্রধান পরাশক্তির ভূমিকাও এখন দৃশ্যমান। যুক্তরাষ্ট্র 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও তারা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে। অপরদিকে গত বছরের জুলাই মাসে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও পাকাপোক্ত করেছে। নিজের মানচিত্রে যখন ভেঙে পড়ার জোগাড়, সাথে যখন একসময়ের বন্ধু আফগানিস্তানের আক্রমণ প্রতিরোধ করতে হচ্ছে, পাকিস্তান তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ থামাতে দুতিয়ালের কাজ করছিল। পাকিস্তানের সে উদ্যোগ সফল হয়েও শেষ পর্যন্ত টিকেছে মাত্র 20 দিন। উল্টো এখন ভয়ঙ্কর এক উভয় সংকটের সামনে দেশটিকে হাজির হতে হয়েছে। গত বছরের 17 সেপ্টেম্বর রিয়াদের রাজকীয় আল ইয়ামামা প্রাসাদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তির মূল ভিত্তি হলো ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের আদলে তৈরি একটি যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনো এক দেশের উপর বাহ্যিক আগ্রাসনকে সরাসরি উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং তারা একযোগে তার সামরিক জবাব দেবে। গত 18 জুলাই রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাত হানে। এই ঘাঁটিতে আগে থেকে পাকিস্তানের 8000 সেনা এবং চীনের তৈরি উন্নত মাঝারি থেকে দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে যখন জুলাইয়ের মাঝামাঝি সময় ইয়েমেনের ইরান সমর্থিত আনসারুল্লাহ বা হুতি বিদ্রোহীরা সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইয়েমেনের কাছাকাছি এলাকায় ইতিমধ্যে পাকিস্তানি সামরিক উপদেষ্টা এবং সেনাদল মোতায়েন রয়েছে। হুতিদের হামলার পরিধি বাড়লে এই পাকিস্তানি সেনাদের উপর প্রত্যক্ষ আঘাত আসার আশঙ্কা আছে। হুতিরা লোহিত সাগরে এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে অনবরত আক্রমণ করায় বৈশ্বিক ও পাকিস্তানের নিজস্ব আমদানি রপ্তানি রুটে ধস নেমেছে। পাকিস্তানের জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী ও লোহিত সাগর অবরুদ্ধ হওয়ার কারণে দেশটিতে ইতিমধ্যে জরুরি জ্বালানি সাশ্রয় নীতি চালু করতে হয়েছে। সৌদি আরবের সাথে চুক্তির কারণে যদি পাকিস্তানকে শেষ পর্যন্ত ইরানে আক্রমণ করতে হয়, তাহলে সে যুদ্ধের প্রভাব পাকিস্তানের ভিতরেও ছড়িয়ে পড়বে। পাকিস্তানের প্রায় 15 থেকে 20% জনসংখ্যা শিয়া সম্প্রদায়ভুক্ত। ইরানের প্রতি তাদের ধর্মীয় ও আদর্শিক আনুগত্য খুব গভীর। ইতিমধ্যে খামেনির মৃত্যুর পর করাচিতে মার্কিন দূতাবাসের বাইরে ভয়াবহ দাঙ্গা এবং গিলগিট বালতিস্তানে কারফিউ জারির মতো ঘটনা ঘটেছে। পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়, তবে দেশের অভ্যন্তরে চরম শিয়া সুন্নি দাঙ্গা শুরু হওয়ার আশঙ্কা আছে। তাছাড়া ইরান প্রশিক্ষিত এবং সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নেওয়া হাজার হাজার অভিজ্ঞ পাকিস্তানি শিয়া যোদ্ধাদের সমন্বয়ে গঠিত জয়না বিয়ন ব্রিগেড সরাসরি পাকিস্তানের রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে, যা দেশকে সম্পূর্ণ গৃহযুদ্ধের দিকে ছেড়ে দিতে পারে। আবার সৌদি আরবকে রক্ষায় যদি পাকিস্তান ইরানের উপর হামলা না চালায়, তাতেও বিপদ আছে। সৌদি আরবকে ঋণের টাকা ফেরত দিতে হবে, দেশটি ফেরত পাঠাবে পাকিস্তানের লাখ লাখ প্রবাসীকে। দর্শক, পাকিস্তান এখন এই 4 সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তবে এই 4 সংকট কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনার ফল নয়, বরং এগুলো হলো দেশটির কয়েক দশকের অভ্যন্তরীণ শাসনতান্ত্রিক ব্যর্থতা, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো এবং ভৌগোলিক অখণ্ডতার উপর চাপিয়ে দেওয়া দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক বৈরিতার এক অনিবার্য মহাবিস্ফোরণ, যেটির প্রভাবে হয়তো 1971 সালের মতো আবারও দেশটি ভাগ হয়ে যেতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।